ওকে, এই রাগারাগি বা এই যে অনেক নীতি কথা এর ফাঁকে সত্যিকারের ক্রিকেটের আলোচনাটা তো বাদ পড়ে গেল। এখন সত্যিকারের ক্রিকেটের আলোচনা আমাদের ক্রিকেটের যে অবস্থা তাতে করা উচিত না। তারপরও মনে হলো যে এই বিষয়টা নিয়েই যেহেতু গতকালকে রাগারাগি করে একটা কন্টেন্ট করলাম, তাহলে এটাও একটু বলা দরকার যে আসলে টিমটা কেমন হলো। এই যে শামীম পাটোয়ারিরে বাদ দেওয়া, অঙ্গনে ঢুকানো, ঢুকা একটা টি-20 টিম দেওয়া হলো আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য। এই টিমটা কি ভালো হয়েছে? মানে টিমটা, আমি তো কালকে যে আলোচনা করছি যে টিম ভালো হোক খারাপ হোক, লিটন সঠিক বলুক বেঠিক বলুক, আমরা মূল প্রসেসের বিপক্ষে, প্রসেস যেটা হয়েছে সেটার বিপক্ষে। কিন্তু যদি শুধু টিম নিয়ে আলোচনা করি যে লিপু ভাই আর শান্ত ভাই যে টিমটা দিছে, এটা কি আদৌ কোনো জাতের টি-20 টিম হয়েছে? কোনো ব্যালেন্স টি-20 টিম হয়েছে? হয় নাই। কেন হয় নাই সেই আলোচনাটা একটু করি। আমাকে গত পরশু বোধহয় কেউ একজন খোঁচা দিয়ে কমেন্ট করছেন একটু অশ্লীল ভাষায়, যে এই যে অঙ্কনে নেওয়ার জন্য সুপারিশ করছিলাম মাঝে, এখন অঙ্কনটা তো নিচে, অঙ্কনে ডিফেন্ড করবেন না? হ্যাঁ, অবশ্যই ডিফেন্ড করবো। অঙ্কনে নেওয়াটারেও ডিফেন্ড করবো, শামীমরে বাদ দেওয়াটারেও অন্যায় বলবো। এই দুটো জিনিসই কিভাবে বলা যায় স্ববিরোধী মনে হতে পারে, সেই জিনিসগুলো একটু বলি। দেখেন, রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা কোনো ক্রিকেট নিয়ে কথা বলতে ভালো লাগে না। নিতান্ত কোনো একটা বিষয় যখন একদম হাতে ঘা লাগে, মানে মনে হয় যে এই নৈতিক অবক্ষয়টা আর নেওয়া যাচ্ছে না, এই পতনটা আর নেওয়া যাচ্ছে না, তখন বলি। আনন্দের তো তেমন কোনো উপলক্ষ পাই না। আর আমি আসলে মানুষ হিসাবে চিরকালই আপনারা জানেন যে আমি ওই একটু সুখের পাখি টাইপের, মানে ভালোটা বলতে ভালো লাগে, খারাপটা বলতে ভালো লাগে না। ফলে বাংলাদেশের ক্রিকেট গত বেশ কিছুদিন ধরে যে ধরনের ডিবাকলের ভিতর দিয়ে যাচ্ছে, মাঠের পারফরমেন্স না, মাঠের বাইরে, তাতে এটা নিয়ে আর কথা বলতে ভালো লাগে না। তারপরেও এই যে টিমটা নিয়ে যখন কথাবার্তা শুরু হলো, তখন এটা একটু বলা দরকার যে টিমটা আমার কাছে খুব আজগুবি মনে হয়েছে। এই যে টিমটা আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষণা করা হয়েছে, এটা অনেক আসপেক্টে আজগুবি, অনেক আসপেক্টে আজগুবি। প্রথম কথা হচ্ছে, এই যে টিমটাতে আপনি আসলেন আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের জন্য, এটাই তো বিশ্বকাপের আগে আমাদের শেষ ইন্টারন্যাশনাল সিরিজ, তাই তো? এরপরে আমরা শুধু খেলবো টি-20 একটা বিপিএল। এছাড়া আমাদের খেলোয়াড়দের কিন্তু প্রপারলি ইন্টারন্যাশনালে দেখার আর কোনো সুযোগ নাই। ফলে এখানে যে টিমটা খেলবে, যদি বিপিএলে খুব ওলট পালট কিছু না হয়ে যায়, সেই টিমটাই বিশ্বকাপে যাওয়ার কথা। এতে সরল একটা হিসাব, এখানে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের কোচ ক্যাপ্টেন যেটা চাইছেন সেটাই আইডিয়াল হওয়া উচিত, যে আমরা গত 1 বছর ধরে যে টিমটা খেলে আসতেছি, যে টিমটা আমাদের সাফল্য এনে দিছে, যে টিমটা আমাদের ব্যর্থ হয়েছে, ওই টিমটা নিয়ে আমরা বিশ্বকাপে যাব। এই মুহূর্তে আর চেঞ্জ করে লাভ নাই। চেঞ্জই যদি করতে হতো, আপনি গত বিপিএল এর পর থেকে চেঞ্জ করা শুরু করতেন। আজকে কেন এই 11th আওয়ারে এসে চেঞ্জ করতেছেন? এই প্রসঙ্গে অঙ্কনের কথা বলি। ওই যে একজন আমাকে খোঁচা দিচ্ছেন যে অঙ্কনকে ডিফেন্ড করবো কিনা, অবশ্যই ডিফেন্ড করব। আর আমাদের অঙ্কন যে জায়গাটা খেলে, ওই জায়গাটায় তো একটা প্রপার ব্যাটসম্যান দরকার, যে ম্যাচ ফিনিশ করে আসতে পারে প্রপার ক্রিকেটিং শট দিয়ে 150-60 স্ট্রাইক রেটে। সেই জায়গাটা আপনি বলেন তো, গত বিপিএল এর পারফরমেন্স যদি মাথায় নেন, অঙ্কনের চেয়ে কে ভালো আছে? অঙ্কনকে যে টেস্টে ডাকা হয়, এটা তো আমার কাছে ফাজলামো মনে হয়। সে তো আসলে টি-20 খেলোয়াড় এবং প্রপারলি 5-6 জন্য তৈরি ব্যাটসম্যান। সে ওই জায়গায় গিয়ে ম্যাচ বের করে নিয়ে আসবে। এবং যেটা আমি বারবার আমরা আফসোস করি যে সোহান, জাকের, শামীম সবাই তো অক্রিকেটীয় ব্যাটসম্যান। এর ভিড়ে ওই জায়গাটায় একটা যদি ব্যাটসম্যান থাকতো, সেটা খানিকটা অঙ্কন। এখন অঙ্কনরে যে আজকে ঢুকাইলেন, কেন মানুষ সমালোচনা করতেছে? সমালোচনা করতেছে হচ্ছে অঙ্কনরে আপনার ঢুকানোর টাইম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তাও প্রায় 1 বছর আগে। মানে গত বিপিএলে যে লোকটা বিপিএল এর বেস্ট পারফর্মারদের একজন, সে বোধহয় গত বিপিএলে 400-র উপরে না 300-র উপরে রান করছিল। যাই করুক, অত রান কেউ এত স্ট্রাইক রেটে ওই বিপিএলে করে নাই। ফলে আপনার ইমিডিয়েট বিপিএল এর পরপরই তাকে টি-20 দলে নেওয়া উচিত ছিল। আজকে হয়তো ও অঙ্কন ওই জায়গাটা সেটেল হয়ে যেত, বা নিশ্চিত হইতাম আমরা যে অঙ্কন যদি হবে না। আজকে 2025 সালের শেষ লগ্নে এসে অঙ্কনরে আপনি নিয়ে কি বুঝাইতে চান? অঙ্কনরেকে আপনি বিশ্বকাপে নিতে পারবেন? যদি অঙ্কন অস্বাভাবিক ভালো কিছু না করে বিপিএলে বা এই সিরিজে, এখন সেটার চান্স তো খুব কম, কারণ ইন দ্য মিন টাইম তার তো আরও অনেক আপস ডাউন গেছে। এই যে মাঝখানে এ দলের হয়ে একটা টুর্নামেন্ট খেললো, যে কারণে লোকজন ট্রল করতেছে। মানে ঢাকা টাইমিংটা কত পুয়ার দেখেন। সে যখন ভালো ফর্মে ছিল তখন তাকে এটা ভুলেও ডাকে নাই, বরং তখন ডাকা হয়েছে টেস্টে। আর এখন এই ছেলেটা যখন আপস ডাউনের ভেতর দিয়ে যাচ্ছে এবং এ দলের হয়ে এই টুর্নামেন্টটা তো জঘন্য করে আসলো, তারপরে তারে ডাকা হলো, ফলে লোকজন খেপবেই। লোকজন সবাই তো আর বসে এই কাগজ কলমে হিসাব করবে না যে এই জায়গায় এর দরকার।
ওকে, অঙ্কনকে তারপরেও আমি টি-20 দলে নেওয়াটা সমর্থন করি ওই যুক্তিতে। কারণ হচ্ছে আমাদের ওই জায়গাটায় ওই যে মিডল অর্ডারের নিচের দিকে ওই জায়গাটায় একটা প্রপার ব্যাটসম্যান হইলে যে প্রচুর স্ট্রাইক রেটে ব্যাট করে ফিনিশ করতে পারে, এটা হলে খুব ভালো হয়। এখন অঙ্কনকে যে আপনি নিলেন, অঙ্কন হচ্ছে একটা ডানহাতি কিপার ব্যাটসম্যান। এটা নিতে গিয়ে আপনি কি করলেন? টিমটাকে একটা কিপার হ্যাবি এবং ডানহাতি হ্যাবি টিমে পরিণত করে ফেললেন, তাই না? আপনি দেখেন, এই যে আমি একটা স্ক্রিনশট, এটা কাকতালীয়ভাবে ক্রিকেট ইনফোর একটা স্ক্রিনশট নিছি। স্ক্রিনশটটা দেখেন, প্রথম যে 7 জন ব্যাটসম্যান নাম দেখা যাচ্ছে, এর ভিতরে 5 জনই হচ্ছে কিপার ব্যাটসম্যান, যারা আসলে বল করতে পারে না, জীবনেও বল করবে না। তার মানে আপনার টিমে আপনি এটা করতে গিয়ে পরিস্থিতিটা এমন দাঁড় করাইলেন যে 7 জন খেলোয়াড় আপনি টিমে নিয়েছেন যারা বল করতে পারবে না। কিপার হিসাবে অঙ্কন কেমন, ইমন কেমন, জাকের কেমন, এগুলো কোনো আলোচনাই না। এগুলো কোনো আলোচনা না। আমি জানি এর মধ্যে কোয়ালিটি কিপার শুধু সোহান আর লিটন, বাকিরা নামে কিপার, খুব কোয়ালিটির না, কিন্তু ওরা বল তো করতে পারে না। তার মানে কি, আপনার এই 7 জন থেকে কমপক্ষে 3 জন একাদশে চলে আসতেছে। দেখেন, আপনি যেভাবেই একাদশ সাজান না কেন, এ থেকে 3 জন একাদশে চলে আসবে। তার মানে আপনার 3 জন খেলোয়াড়, মূল উইকেট কিপার ছাড়াও 2 জন খেলোয়াড় কম পক্ষে থাকবে, যার আর কোনো কাজ নেই ব্যাট করা ছাড়া। মানে টিমটার আপনি বৈচিত্র্যই শেষ করে দিলেন। একটা টিমে, একটা স্কোয়াডে 5টা কিপার ব্যাটসম্যান, এটা চলতেই পারে না। এটা একটা ভয়ানক বিপজ্জনক ব্যাপার। একই সঙ্গে আপনি কি করলেন? টিমটার 2 ওপেনার লেফটি, এছাড়া সব রাইটি ব্যাটসম্যান, একেবারে টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত সব রাইটই হয়ে গেল। অঙ্কন যেই ঢুকলো, শামীম যেই বাদ পড়লো। এখন কথা হচ্ছে, শামীমের বাদ পড়া এবং অঙ্কনের ঢোকা, এরপরে ওই কম্বিনেশনগুলোকে ঠিক রাখা যেত? অবশ্যই যেত। প্রথমত আমি মনে করি শামীমকে যেহেতু নিয়ে রওনা দিছি আমরা, এবং সে রিসেন্ট পাস্ট 2-3টা সিরিজে খারাপ করছে, তার আগে তো সে কয়েকটা ম্যাচ বের করে নিয়ে আসছে, ফলে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই। যেহেতু তাকে নিয়ে 1 বছর ধরে আমরা চলতেছি, সে বেশ কিছু ম্যাচ জিতে এসে বিশ্বকাপ পর্যন্ত অনায়াসে তার উপরে বাজি ধরে যাওয়া যেত। এই বাজিটা ধরতে হবে আপনাকে, একাদশে না হোক স্কোয়াডে সে থাকবে। এখন শামীমকে আপনি কেন বাদ দিবেন অঙ্কনকে ঢুকাইতে? আপনি তো লাইক টু লাইক চেঞ্জ করবেন, তাই না? আপনি যখন একটা কিপার ব্যাটসম্যান দলে ঢুকাবেন এবং ডান হাতে কিপার ব্যাটসম্যান, তখন আপনি দল থেকে শামীমকে বাদ দেন কোন হিসাবে? শামীম তো আপনার ইউটিলিটি বোলার। শামীম স্কোয়াডে থাকা বা 11-এ থাকা মানে আপনি 3-4 ওভারও বল করায় ফেলতে পারেন তারা দিয়ে। 1-2 ওভার তো বল করবেই শামীম। বরং লিটন যে তারে মাঝে মাঝে 1-2 ওভার কোনো কোনো ম্যাচে দেয় না, আমার বিরক্তি লাগে লিটনের উপরে, যে শামীম কেন বল পায় না। ও খুব সুন্দর টাইট বল করতে পারে টি-20-তে। সেই জায়গায় আপনি নিলেন অঙ্কনরে, যে বল করতে পারবে না। এটা তো লাইক টু লাইক হলো না। অঙ্কনরে ঢুকাইতে গেলে আপনার বাদ দেওয়ার অপশন থাকে 2টা, জাকের বা সোহান। তারা ডানহাতি কিপার ব্যাটসম্যান, অঙ্কনও ডানহাতি কিপার ব্যাটসম্যান। তাহলে এই 2 জনের যে কোনো একজনকে বাদ দিয়ে আপনার অঙ্কনকে ঢুকাইতে হবে। আপনি রামের বদলে শ্যামরে ঢুকাইলে তো হবে না। সারা পৃথিবী পাইপলাইন তৈরি করে হচ্ছে যে একই রকম খেলোয়াড়ের রিপ্লেসমেন্ট ওই খেলোয়াড় দিয়ে করে। এখন আপনার ডানহাতি স্পিড স্টার একটা ফাস্ট বোলার ইঞ্জুরিতে পড়ছে, আপনার কোচ বা ক্যাপ্টেন আপনাকে সিলেক্টরকে এসওএস দিল যে ভাই দ্রুত একটা পেস বোলার পাঠান। আপনি শুধু পেস বোলার শব্দটাই শুনবেন, শুনে ডান হাতি বোলারের বদলে বাম হাতি বোলার পাঠিয়ে দিলেন, স্পিড স্টারের বদলে একটা স্লো বোলার পাঠিয়ে দিলেন। এটা হইল? ওই আমাদের দেশে এইটাই হয়। কার বদলে কে যায়? একবার ইসে ওই 2003 ওয়ার্ল্ড কাপে আকরাম ভাই ইঞ্জুরিতে পড়ে, তার বদলে মাশরাফিরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজও পর্যন্ত এই সায়েন্স আমার মাথায় ঢোকে না, কিন্তু এখন বুঝি যে ঠিকই আছে, বাংলাদেশ চিরকালই এইভাবে চলে, এরা লাইক টু লাইক বুঝেই না। ওই যে রাহুল দ্রাবিড়দের কথা বারবার বলি, আপনারা ভাবেন আমি এই লোকটা নিয়ে অবসেসড। রাহুল দ্রাবিড় পাইপলাইনের ব্যাপারে পুরো ইন্ডিয়ারে এটা কনভিন্স করছেন যে পুরো সিস্টেমটা হইতে হবে ন্যাশনাল টিম থেকে শুরু করে 1-2-3 পর্যায় পর্যন্ত লাইক টু লাইক। মানে আপনার যে জায়গায় যত খেলোয়াড় আছে প্রত্যেকের অজস্র রিপ্লেসমেন্ট থাকবে সেম কাইন্ড। আপনি আরেকটা বিরাট কোহলি বানাতে পারবেন না, কিন্তু বিরাট কোহলির ব্যাটিং অ্যাপ্রোচওয়ালা একটা খেলোয়াড় তো আপনার থাকতে হবে, একটা না, আপনার হাতে 10টা থাকতে হবে। এটাই হচ্ছে সত্যিকারের পাইপলাইন। পাইপলাইন এই না যে অনেকগুলো খেলোয়াড়, সেই খেলোয়াড়রা সবাই একই প্রজাতির, এর মধ্যে কোনো ভেরিয়েশন নাই। এটা পাইপলাইনও না, এটা সিলেকশনও না। এই সিলেকশন করতে লোক লাগে না রে ভাই। আপনি যদি ওই যে গত লিগের সেরা পারফর্মারদের তালিকা করেন, করে প্রথম 15 জনকে যদি দলে ঢুকায় দেন, তাতে লোক লাগে নাকি? সিলেকশন করতে কারোর লাগে নাকি?
আপনার তো দেখতে হবে কে কোন পজিশনে সুন্দর, কার বিকল্প কে, 11-এর কৌশলটা কি দাঁড়াবে, এগুলো বিবেচনা নিয়ে আপনাকে স্কোয়াড ঘোষণা করতে হবে। আর এখানেই আসে আসলে ওই ক্যাপ্টেন্সির প্রসঙ্গটা, ক্যাপ্টেনের মতামতের প্রসঙ্গটা। প্রথমত আবারও রিপিট করে ক্রিকেট ক্যাপ্টেন্স গেম। সে আলটিমেটলি 11টা কেমন সাজাইতে চায়, এখানে তার মতামতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে এই প্রতিপক্ষের বিপক্ষে কেমন 11 সাজাইতে চায়। আপনি তারে 15টা বোলার দিয়ে বললেন যে এই টিম দিয়ে খেলতে হবে, আপনার অধিকার আছে। আপনি বলছেন লিবু ভাই গতকালকে রাতেও যে ভিডিও বার্তা পাঠাইছে, রিপিটেটিভ ভিডিও বার্তা, এই কথাই সে সব মিডিয়াতে বলতেছে যে আমাদের তাহলে চাকরি করার দরকার কি, ওর যদি অনুমতি নিতে হয়। এই অনুমতি ব্যাপারটা সে আবিষ্কার করছে। এই অনুমতির কোনো কথা ছিল না কোথাও। লিটন অনুমতির কথা নিশ্চয়ই বলে নাই। সে বলছে যে তার কনসেন্ট ছাড়া করা হচ্ছে ব্যাপারটা। কনসেন্ট মানে অনুমতি না, এটা সম্মতি। দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। ইভেন কনসেন্ট শব্দটা উল্লেখ করে নাই, সে বলছে নোটিশ। আসলে তাকে জানানো হয় নাই। এই জানাটা তো জরুরি, এবং শুধু জানা জরুরি না, নীতিগতভাবে হচ্ছে ক্যাপ্টেনের মতই জরুরি। কারণ আলটিমেটলি কম্বিনেশনটা কী হবে, এই যে দেখেন আপনি একটা আজগুবি কম্বিনেশন করে দিচ্ছেন, আজগুবি একটা টিম দিয়ে দিচ্ছেন যেখান থেকে আসলে একটা ভালো 11 নামানো যায় না। এখন গালিটা আলটিমেটলি কে খাবে? লিটন খাবে, ওই হেড কোচ সিমন্স খাবে, এবং সালাউদ্দিন ভাই খাবে। যে একটা কি 11 নামাইছে সবগুলা বা ডানহাতি ব্যাটসম্যান, একটা কি 11 নামাইছে, এক গাদা কিপার, বল করতে পারে না কেউ, ওই 5জন বোলার ছাড়া কেউ বল করতে পারে না, এটা কোনো 11 হয়েছে? এই যে গালিটা, এই গালিটা তো আলটিমেটলি তাদের খেতে হবে। হারলে বা জিতলে দায়টা তাদের নিতে হবে। এখন আপনি কেন তাদের মতামত ছাড়া, তাদের মতামতের পুরো অগ্রাহ্য করে একটা আজগুবি টিম বানান? তাহলে তো তারা কথা বলবেই, এটা নিয়ে সারা দেশ তো বিক্ষুব্ধ হবেই, খুবই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, তাদের মতামত উপেক্ষা করে যদি আপনি একটা প্রপার টিম বানাইতে পারতেন, তাহলেও আমি আজকের কন্টেন্টে আপনার পাশে থাকতাম। গতকালকের ছিল নীতিগত কন্টেন্ট, ওই কন্টেন্টে আপনি ভালো টিম বানাইলেও আপনার বিরোধিতা করতাম, কারণ আপনি নীতিগত জায়গায় ভুল করছেন। আজকে যদি দেখতাম যে না আপনি টিমটা ভালো করছেন, তাইলে আমি বলতাম যে লিটনের এটা ঠিক হয় নাই। কি দরকার এই টিম নিয়ে কথা বলার? টিমটা তো সুন্দর হয়েছে। টিমটা তো সুন্দর হয় নাই, টিমটা খুবই আজগুবি একটা টিম হয়েছে, জগা খিচুড়ি একটা টিম হয়েছে। এই জগা খিচুড়ি টিম নিয়ে এত কথা বলা যায় না। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। তারপরে এই টিম আয়ারল্যান্ডের বিপক্ষে অন্তত জিতে আসুক, এটুকু তো আশা করা যায় নাকি? সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।